আসসালামু আলাইকুম। শীতের শুভেচ্ছা। ঠান্ডা ঠান্ডা কুল কুল গরম গরম পিঠা আর শাস্তিযোগ্য ঠান্ডা পানি, ঠিক আছে? যেদিক দিয়ে খাবা সেদিক দিয়ে বুঝতে পারবা। হ্যাঁ, মুখে দিবা আর নাড়ির কোন প্যাঁচ দিয়ে যাচ্ছে, হ্যাঁ ঠান্ডা পানিটা একদম পেটে কোথায় গিয়ে ঠেকতেছে সব একদম বোঝা যাচ্ছে। তাই আমি অ্যাডমিশনের অফলাইন ক্লাসে শাস্তির ব্যবস্থা ঠান্ডা পানি, অর্থাৎ মায়ের দরকার নাই, ঠান্ডা পানি দিলেই ঠিকঠাক হচ্ছে, ব্যবস্থা হয়ে যাচ্ছে। আমি নিজে তাই করছি। আর অনেক দিন পরে দেখা অ্যাডমিশন ক্লাস, একাডেমিক শেষ করে ফেলেছি। আশা করছি পরীক্ষা সবার ভালো হয়েছে। এখন প্রিপারেশান, যেহেতু একটা যুদ্ধই বলবো। এখানে এতদিন তোমরা পরীক্ষা দিয়েছো, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, খুলনা বোর্ড, মানে এরকম বিভিন্ন বোর্ড আছে। হ্যাঁ, তো বোর্ডের আদলে আলাদা আলাদা করে পরীক্ষা দিয়েছো, এক একটা বোর্ডের কোশ্চেন আলাদা হয়েছে। একজন প্লাস পাইছে, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তুমিও যদি 80-র উপরে মার্ক পাও তাহলে প্লাস হয়ে গেছে, এগুলা ব্যাপার স্যাপার আলাদা। আর এখন কি করছো, কোন বোর্ডের কেমন শিক্ষার্থী সেটা কোনো বিষয় না। প্রত্যেক মানে সকল বাংলাদেশের স্টুডেন্ট একসাথে গিয়ে একটা ভার্সিটিতে পরীক্ষা দিবা, সবার উপরেই একটাই কোশ্চেন থাকবে। সেই কোশ্চেনে যে ভালো করবে, যারা ভালো মার্কস পাবে তাদের ভর্তি নেওয়া হবে, যারা হবে না বা ভালো মার্কস পাবে না তাদেরকে ছেড়ে ফেলা হবে। এইটা হচ্ছে ব্যাপার। তো সেদিক থেকে অবশ্যই এখানে ভার্সিটির টিচাররা যারা আছেন, যারা এক্সামিনার কন্ট্রোলার যারা, তারা সবসময় চাইবেন ভালো স্টুডেন্টগুলো যাতে আমাদের ভার্সিটিতে ভর্তি হয় বা আমাদের সাবজেক্টগুলোতে ভর্তি হয়। সেদিক থেকে সবাই চেষ্টা করবেন এমন কোশ্চেন দেওয়ার যে কোশ্চেনগুলো তোমরা এর আগে দেখো নাই, বা একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিবে। অর্থাৎ তুমি পড়ে গেছো একটা, যেটা পড়বো না সেটাই ধরো অ্যাডমিশনের কোশ্চেন, যাহা মিস করে যাবা বলবা এটা ইম্পর্টেন্ট না, ওটাই দেখবা ভার্সিটিতে আসছে। মানে স্যাররা চাইবেই ওরকম। তো এখানে শর্ট সিলেবাস নিয়ে কথা আছে। শর্ট সিলেবাস ভার্সিটি থেকে বলেও দিবে যে শর্ট সিলেবাসে পরীক্ষা নিব, কিন্তু দেখবা ভার্সিটি কোশ্চেন পরীক্ষা দেওয়ার পরে দেখবা যদি 12টা কোশ্চেন থাকে, 2-3টা কোশ্চেন ধরো হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। তো চান্স না পাওয়ানোর জন্য ওই 2-3টা কোশ্চেন নিয়ে না। তো এই জন্য আমাদের সবসময় কী করতে হবে, মানে চেষ্টা করতে হবে। চেষ্টা কেন, আমাদের কমপ্লিটলি একদম একটা প্রিপারেশান নিতে হলে আমাদের ফুল সিলেবাসের প্রিপারেশান নিতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে রেজাল্ট, অনেকে মনে করছে রেজাল্টের উপরে আমার রেজাল্ট খারাপ বা আমি এটা ওইটা। তো রেজাল্টের উপরে আসলে কোনো মার্কস কিছু কিছু ভার্সিটিতে নাই, আবার কিছু কিছু ভার্সিটিতে অল্প কিছু মার্কস থাকে। সেখানে হয়তো তোমার 2-3-4 মার্ক একটু কম থাকলেও থাকতে পারে, তবে 2-3-4 মার্কের উপর তেমন ইফেক্ট পড়ে না। যদি তুমি ঠিকঠাক ভালোভাবে প্রিপারেশান নাও তাহলে তোমার তেমন প্রিপারেশানের জন্য বা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য খুব বেশি সমস্যা তৈরি করে না। এখন দেখা যাচ্ছে তোমার কেউ হয়তো 55 পেয়ে বা ধরো 60 পেয়ে কেউ প্রথম হলো, তোমার প্রথম হওয়ার দরকার কি? তুমি 50 পাইতে পারো, তার চেয়ে 5 মার্ক কম। তো তোমাকে এখন এমন একটা ইফোর্ট দিতে হবে যে ইফোর্ট দিয়ে তুমি ওই 5 মার্কটা কাভার করতে পারো। এই জন্য পড়াশোনা ঠিকঠাক করতে হবে। আর ইংলিশ বাংলা এগুলো তো দরকার আছেই, তবে এতটুকু মাথায় রাখিও যে ইংলিশ বাংলা দিয়ে কমার্সের স্টুডেন্টরা ভার্সিটিতে চান্স পায় না। হ্যাঁ, তুমি গুচ্ছের আন্ডারে দেখো, ঢাবি রাবি বা চবি জাবি এগুলোতেও যদি দেখো, তাহলে চান্স যারা পায় প্রত্যেকের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এই মার্কগুলো কিন্তু অনেক বেশি থাকে। মানে তোমাকে 95% বা 90% উপরে মার্কস পাইতে হবে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে। তার মানে তোমাকে চান্স পাইতে গেলে এগুলোতে নাম্বার আগাইতে হবে, আর ইংলিশ বাংলাতে পাস করতে হবে, বা মাঝামাঝি একটা নাম্বার পাইলেই দেখা যাচ্ছে তোমার কি হবে, ভার্সিটিতে চান্স হয়ে যাবে। তো আমি যেটা পড়াবো আজকে, তোমাদের অ্যাকাউন্টিং পড়াবো বলছিলাম। আজকে প্রথম ক্লাস এবং ফ্রি ক্লাস। তার আগে আমি তোমাদের বিষয়ে কিছু কথা বলবো। আচ্ছা, আমাদের মেন টার্গেট থাকবে ডিইউ, আরইউ, আচ্ছা আর একটা ধরলাম হচ্ছে জিএসটি। তোমরা চাইলে আমি আরও দু একটা বলবো, সেটা সিএইচইউ বলতে পারি, এটা বলতে পারি। তো আমাদের ডিইউতে দেখো আমাদের কোশ্চেন প্যাটার্নটা কী থাকবে। ডিইউ এর কোশ্চেন প্যাটার্নের কথা যদি বলি, তাহলে এখানে বাংলা থেকে থাকবে এমসিকিউ থাকে, এখানে এমসিকিউ এবং রিটেন থাকে। ঢাবিতে 2টা প্যাটার্নের কোশ্চেন থাকে, একটা এমসিকিউ একটা রিটেন। এমসিকিউতে 12 আর রিটেনে 10 বাংলা। ইংলিশেও তাই, এমসিকিউতে 12 রিটেনে 10। আচ্ছা, অ্যাকাউন্টিংয়ে সেম কিন্তু রিটেনটা আলাদা, এমসিকিউতে 12 রিটেনে 7। ম্যানেজমেন্টেও তাই, এমসিকিউতে 12 রিটেনে 7। কিন্তু মার্কেটিং অথবা ফাইন্যান্স, এমকেটি দিলাম আমি এখানে, আর হচ্ছে ফাইন্যান্স, এই দুটার মধ্যে তুমি ইচ্ছা মতো একটা অ্যান্সার করতে পারবে। কার ফাইন্যান্স ছিল ইন্টারমিডিয়েট, কার ছিল না, কার মার্কেটিং ছিল, কার ছিল না, এগুলো কোনো ফ্যাক্ট না। তুমি যদি মনে করো আমি ফাইন্যান্স পড়েছি মার্কেটিং অ্যান্সার করবো, সমস্যা নাই। কেউ মার্কেটিং পড়েছো ফাইন্যান্সের প্রিপারেশন নিয়ে ফাইন্যান্স অ্যান্সার করবে, কোনো প্রবলেম নাই। পরীক্ষার হলে গিয়েও যদি মনে হয় যে ফাইন্যান্স অ্যান্সার না করে আমি মার্কেটিং অ্যান্সার করবো, সেখানেও কোনো সমস্যা নাই।
তাহলে কি হবে, এখানে এমসিকিউ থেকে 12 আর রিটেন থাকবে 6। এখানে টোটাল থাকছে আমাদের কত, 60 মার্ক, 5 12 60, আর এখানে হচ্ছে আমাদের 40 মার্ক। এই টোটাল যোগ করলে আমাদের মোট মার্ক 100। আর রেজাল্ট থেকে গত বছর ছিল 20 মার্ক। এই নিয়ে টোটাল 120 মার্কের উপরে আমাদের মেরিট লিস্ট করা হবে। 120 মার্কের উপর কি করা হবে, মেরিট লিস্ট করা হবে। যারা মেধা তালিকায় 963-র মধ্যে থাকবে তারা প্রথম চয়েসে ভর্তি হতে পারবে। কত, আগে সিট ছিল 1250টা, কিন্তু গত বছর সিট সংখ্যা কমাই দেওয়া হয়েছে। সিট সংখ্যা হচ্ছে ঢাবির জন্য 963টা, 963টা। তবে 2 4 5টা 10টা বলা যায় না, কেউ কেউ প্রাইভেটে বা বিদেশে চলে যায় স্কলারশিপ হয়ে গেলে বা বিভিন্ন কারণে, তখন ঢাবির খুব বেশি সিরিয়াল বা ওয়েটিং লিস্টে টানে না। খুব বেশি ধরলে 10টা অথবা 20টা ধর ওয়েটিং লিস্ট টানবে। এটার দিকে তাকিয়ে লাভ নাই, তোমাকে 900-র মধ্যে পজিশন নিয়ে আসার চেষ্টা করতে হবে। রাবির জন্য যদি বলি, রাবির কোশ্চেন প্যাটার্ন হচ্ছে বাংলা থেকে হচ্ছে আমাদের থাকে, গত বছর ছিল 12 মার্ক, ইংরেজি থেকে ছিল হচ্ছে 13 মার্ক, সরি বাংলা থেকে 13, আর আইসিডি থেকে ইংলিশ থেকে ছিল হচ্ছে আমাদের 30 মার্ক। গত বছর ছিল একটা 25 মার্ক, তবে চেঞ্জ হবে যদিও, আমি আপাতত লিখতেছি। অ্যাকাউন্টিং থেকে ছিল হচ্ছে 25 মার্ক, ম্যানেজমেন্ট থেকে ছিল 25 মার্ক, আর আইসিডি থেকে কোশ্চেন ছিল গত বছর ছিল 13 মার্ক। এই নিয়ে টোটাল হচ্ছে 100 মার্ক। এখানে রেজাল্টের উপর কোনো মার্ক নাই, রেজাল্টে মার্ক একদম 0। এই টোটাল 100 মার্কের উপরই মার্কিং হবে। এখানে কোনো রিটেন নাই, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা। তবে এবার এই যে আইসিডিতে 13 মার্ক, এটা থাকবে না। সো এই 13 মার্ক কী হবে, হয়তো বাংলাতে মার্ক কমবে বা বাড়বে, একটু কম বেশি হতে পারে। ইংলিশে যেটা 25 ছিল সেটা আমাদের 30 হবে, অ্যাকাউন্টিংয়ে ধরো 30 হবে, ম্যানেজমেন্টে 30 হবে। তাহলে এখানে 3 3 90, হয়তো বাংলাতে 10 হবে। আইসিডি থাকবে না, এটা 99% কনফার্ম। তার মানে আমাদের পড়তে হবে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এই 4টা পড়তে হবে আরইউ এর জন্য। জিএসটি এটাকে আমি বলছি গুচ্ছ। গুচ্ছের জন্য কি থাকবে, গুচ্ছর জন্য যেটা দরকার সেটা হচ্ছে বাংলা থাকবে। বাংলা এখান থেকে থাকতে পারে হয়তো 12 মার্ক বা 13 মার্ক। এরপর আছে ইংলিশ আছে, ইংলিশে আছে আমাদের হচ্ছে 13 মার্ক, গত বছর ছিল এরকম। অ্যাকাউন্টিংয়ে ছিল গুচ্ছতে 35, ম্যানেজমেন্টে ছিল 35। তাহলে একটু খেয়াল করে দেখিও, গুচ্ছতে শুধু অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে টোটাল কত মার্কস আছে, 70 মার্কস। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে কত, 70 মার্ক। এখানে বাংলা ইংলিশ দেখো মার্কসটা কম, কমার্সের বাংলা ইংলিশে মার্কসটা কিন্তু কম। তুমি যদি এখানে যদি 70-এর মধ্যে 70 পাও, 100% তুমি মানে এই স্বায়ত্তশাসিত 4টা ভার্সিটি ছাড়া তুমি যে কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারবে, এই যদি 70 থাকে, 70-এ 70। ধরলাম তুমি 70-এ 70 পাও না, দরকার নাই। 70-এর মধ্যে তুমি যদি 60 মার্ক পাও, এই অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট ঠিকঠাক পড়লে খুব কঠিন কিছু না। আর বাদ বাকি বাংলা ইংলিশ থেকে যদি তুমি 5 বা 10 মার্ক পাও, 5 মার্ক যদি পাও, তাহলে তোমার 65 হয়। তার মানে তুমি ইসলামিক ইউনিভার্সিটি এবং জগন্নাথে ভর্তি হতে পারবে। আর এর নিচে যে জগত্তগুলো আছে, খুলনা ভার্সিটি, তারপরে তোমার হচ্ছে সাস্ট, তারপরে বেগম রোকিয়া, অন্যান্য যত ভার্সিটি আছে সব ভার্সিটি তুমি ভর্তি হতে পারবে এবং বিবিএর সাবজেক্টেই ভর্তি হতে পারবে। ঠিক আছে, বিবিএর সাবজেক্টেই 65 মার্ক পেলে ভর্তি হতে পারবে, যে মানে সবগুলো ভার্সিটিতে, গুচ্ছের মধ্যে যতগুলো ভার্সিটি আছে। তাহলে এই তো হচ্ছে আমাদের অবস্থা। এখন এখান থেকে তাহলে আমরা বুঝতে পারছি আমাদের জন্য অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আমাদের অ্যাকাউন্টিংয়ের উপর ফুল একটা এফোর্ট দিতে হবে। কোনো টপিক, কোনো মানে কোনো একটা বিষয়ের কোনো একটা ম্যাথ আমাদের ছেড়ে দেওয়া যাবে না। কেননা ঢাবি এবং রাবি এই দুই জায়গাতে কোশ্চেন বিশ্লেষণ করে পাই আমরা, বেসিক কোশ্চেনগুলো খুব বেশি হয়, ম্যাথ কম হয়। কিন্তু গুচ্ছতে আমাদের 12 13 বা 15টা করে ম্যাথ হয়। ঠিক আছে, কী কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, একটু প্রথম দিক থেকে দেখি। আমাদের এখানে হয়তো তোমরা ইন্টারমিডিয়েটে কী করেছো, কোনো ম্যাথ ছিল না, মানে থিওরি ছিল না, শুধু ম্যাথ পড়ে গেছি। কিন্তু যেহেতু পাবলিক ভার্সিটি অ্যাডমিশনের পরীক্ষা, এখানে অবশ্যই আমাদের ম্যাথের সাথে থিওরি লাগবে। এখানে অবশ্যই যেহেতু এমসিকিউ কোশ্চেন, সো থিওরি লাগবে। এখানে দেখো থিওরি যেভাবে পড়বো বা যতগুলো দরকার সবগুলো আমাদের দরকার আছে। তাহলে আমরা বলছি কি, অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান। প্রথম দরকার হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞান কি করে, হিসাব বিজ্ঞান হিসাব রাখে। আমি ধরলাম হিসাব বিজ্ঞান হিসাব রাখে। এখন দেখো পৃথিবীতে হিসাব রাখার বিষয়বস্তু কি অভাব আছে? পৃথিবীতে হিসাব রাখার মতো ধরো মেসির গোল সংখ্যা কত, রোনালদোর হ্যাটট্রিক কত, কে ওয়ার্ল্ড কাপ কয়টা জিতছে, তারপরে ধরো হচ্ছে মনে করো যে হচ্ছে এবার ইউক্রেনের যুদ্ধে কতজন লোক সংখ্যা মারা গেছে, হ্যাঁ, ইউক্রেনে কতটা বম ফেলা হয়েছে। তো এরকমও হিসাব রাখার ব্যাপার আছে।
আবার ধরো হচ্ছে কার গোল্ডেন বুট কয়টা, কে গোল দিয়েছে কয়টা, হিসাব রাখার কিন্তু কোনোদিন কি দেখছো যে এইগুলা হিসাব বিজ্ঞান হিসাব রাখতেছে? একাডেমিক তো পড়ে আসছো, এইগুলা হিসাব বিজ্ঞান হিসাব রাখতেছে না। তাহলে হিসাব বিজ্ঞান কিসের হিসাব রাখে? আমাকে এটা তো প্রথমে একটা বুঝতে হবে। হিসাব বিজ্ঞান যদি পৃথিবীর যত কিছু আছে সব কিছুর হিসাব রাখতে চাই, তাহলে হিসাব বিজ্ঞান বা একার পক্ষে বা কোনো একজন হিসাব রক্ষকের পক্ষে হিসাব রাখা সম্ভব না। গুগলে সার্চ দিলে অনেক তথ্য পাওয়া যায় না। তাহলে গুগলের মতো একটা এত বড় কোম্পানি যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে, তারাও কিন্তু এত কিছু হিসাব রাখে না বা সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করতে পারে না। তো সেক্ষেত্রে হিসাব বিজ্ঞান একজন হিসাব রক্ষক কিভাবে এত কিছু হিসাব রাখবে? তো প্রথমে যখন আমরা কথা ধরবো হিসাব বিজ্ঞান, তাহলে কিসের হিসাব রাখবে? হিসাব বিজ্ঞান হিসাব রাখবে শুধুমাত্র, যদি আমি ধরি এটা একটা পৃথিবী, ধরো এটা একটা কি ধরলাম, এটা একটা পৃথিবী। তো এই পৃথিবীতে ঘটনা ঘটতেছে। এখন কিছু কিছু ঘটনা ইতিহাসের অন্তর্ভুক্ত, কোথায় কত কবে কোন যুদ্ধ হলো, কতজন লোক সংখ্যা মারা গেল, সেগুলো ইতিহাস যারা সাবজেক্ট আর্টস পড়ে তারা হিসাব রাখবে। কিছু কিছু ব্যাপার আছে, ধরো বাংলাদেশের জনসংখ্যা কত, কিছুদিন আগে আদমশুমারি হলো, সেটা পরিসংখ্যান ব্যুরোর কাজ, পরিসংখ্যান হিসাব রাখবে। ঠিক আছে, বাংলাদেশের আয়তন কত, এগুলা বিভিন্ন সাবজেক্ট আছে হিসাব রাখবে। তাহলে ঠিক একইভাবে অ্যাকাউন্টিংয়েরও কি আছে, একটা অবশ্যই একটা আওতা আছে, পরিধি আছে। অ্যাকাউন্টিং কিসের হিসাব রাখবে? তো এরকম পৃথিবীতে যতই ঘটনা ঘটুক, এর মধ্যে থেকে হিসাব বিজ্ঞানের কাজ প্রথম হচ্ছে লেনদেন কোনগুলা, কি লেনদেন কোনগুলা, সেই লেনদেনটা চিহ্নিত করা। কি করা? লেনদেনটা চিহ্নিত করা। তাহলে লেনদেন হিসাব বিজ্ঞান কিসের হিসাব রাখে? তার মানে বুঝতে পারছি হিসাব বিজ্ঞান লেনদেনের হিসাব রাখে। যেটা লেনদেন সেটা হিসাব বিজ্ঞান হিসাব রাখবে, আর যেটা লেনদেন নয় সেটা হিসাব বিজ্ঞান হিসাব রাখবে না। এখন যদি লেনদেন হয়, এই যে লেনদেন যখন চিহ্নিত করে পাইলাম যে এটা একটা লেনদেন, ধরো ক্রয় একটা লেনদেন, বিক্রয় একটা লেনদেন, এই লেনদেনগুলো হলে সেগুলোকে তারপরে কাজ কি? আমরা দেখেছি একাডেমিকে দেখেছি যে লেনদেন চিহ্নিত হইলে ওই লেনদেনটাকে আমরা কি করি? জাবেদায় লিপিবদ্ধ করি। কিন্তু জাবেদায় কি সরাসরি লিপিবদ্ধ করতে পারি? পারি না। জাবেদায় লিপিবদ্ধ করার জন্য লেনদেনটাকে আমাদের আগে কি করতে হয়? একটা ডেবিট এবং একটা ক্রেডিট বের করতে হয়। এই যে ডেবিট এবং ক্রেডিট বের করা যেটা, এটাকে আমরা কি বলি? একটা ডেবিট বের করছি আর একটা ক্রেডিট বের করতেছি, একটা ডেবিট আর একটা ক্রেডিট বের করতেছি। এই যে ডেবিট আর ক্রেডিট বের করা, এটাকে আমরা কি বলে থাকি? বিশ্লেষণ। এটাকে আমরা বলি বিশ্লেষণ। তাহলে ডেবিট এবং ক্রেডিট বের করার পরে এইটাকে আমরা কি করছি? জাবেদায় লিপিবদ্ধ করতেছি, জাবেদায় লিপিবদ্ধ করছি। এবং জাবেদা থেকে এটাকে আমরা কি করি? আবার জাবেদার পরবর্তীতে খতিয়ানে স্থানান্তর করি এবং খতিয়ানে পাকাপোক্তভাবে লিপিবদ্ধ করি, মানে একেবারে যাতে স্থায়ীভাবে লিপিবদ্ধ করি। এখন খতিয়ানে লিপিবদ্ধ করে থাকে যেগুলা, এখন বিভিন্ন সময়ে মালিক, সরকার, বিভিন্ন ক্রেতা, তারপরে হচ্ছে বিক্রেতা, ইনভেস্টর, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের হিসাব রক্ষক যারা আমাদের কাছে কি করে? জানতে চাই যে কোনটা আমরা মানে কত টাকা ক্রয় হয়েছে, বিক্রয় হয়েছে, আয় ব্যয় কর, এগুলো জানতে চাই। তো সেগুলো আমরা তখন তাদের নিকট বিভিন্ন বিবরণী তৈরি করার মাধ্যমে সরবরাহ করি। যেমন ধরো এখানে আমরা কি তৈরি করি? আয় বিবরণী তৈরি করার মাধ্যমে কি লাভ ক্ষতি পাই। এরপরে হচ্ছে উদ্বৃত্তপত্র তৈরি করার মাধ্যমে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র তৈরি করার মাধ্যমে সম্পদ, দায়, মূলধন বা মালিকার সত্ত্ব এটা জানতে পারি। এইগুলা তৈরি করার মাধ্যমে বিভিন্ন পক্ষের নিকট কি করি? তাহলে তথ্য সরবরাহ করি, তথ্য সরবরাহ করি। তাহলে দেখো হিসাব বিজ্ঞান যদি বলি, এই দেখো এটাই কিন্তু টোটাল একটা হিসাব বিজ্ঞান। তাহলে হিসাব বিজ্ঞান প্রথমে কি করে? লেনদেন শনাক্ত করে, তারপরে কি করে? এটা বিশ্লেষণ, ডেবিট এবং ক্রেডিট বের করি, তারপরে জাবেদায় লিখি, তারপর খতিয়ানে, তারপরে হচ্ছে তথ্য সরবরাহ করি। তাহলে আমি বলতে পারছি যে হিসাব বিজ্ঞান একটা প্রক্রিয়া, বা হিসাব এই সবগুলা নিয়ে কি একটা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। তো হিসাব বিজ্ঞান একটি সামগ্রিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় লেনদেন সমূহ চিহ্নিত করা হয়, লিপিবদ্ধ করা হয়। এটা কি? তাহলে এই যে প্রথমে বিশ্লেষণ করা, জাবেদায় লেখা, খতিয়ানে লেখা, এই সবগুলাকে মিলে কি এই লেখার একটা প্রক্রিয়া না? এইটাতে কি করছি? প্রথমে বিশ্লেষণ করছি, তারপর জাবেদায় লিখছি, তারপর খতিয়ানে লিখছি। তো এটা একটা কি লেখার প্রক্রিয়া, যেটাকে আমরা কি বলছি? লিপিবদ্ধকরণ। কি বলছি? লিপিবদ্ধকরণ। এই লিপিবদ্ধকরণকে আমরা বলতে পারি, এটা আরেকবার নামে ডাকতে পারি, সেটা হচ্ছে হিসাব রক্ষণ। কি নামে ডাকতে পারি? হিসাব রক্ষণ। তাহলে আমরা প্রথমে কি করি? লেনদেন চিহ্নিত করি, লেনদেনগুলোকে লিপিবদ্ধ করি এবং প্রয়োজনীয় পক্ষের নিকট তথ্য কি করি? সরবরাহ করি। তাহলে হিসাব বিজ্ঞান একটা সামগ্রিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় লেনদেন চিহ্নিত করা হয়, লিপিবদ্ধ করা হয় এবং প্রয়োজনীয় পক্ষের নিকট তথ্য সরবরাহ করা হয়। এখন এটা তাহলে কি একটা টোটাল একটা প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়ায় আরেকটা ব্যাপার খেয়াল করে দেখো যে এইখান থেকে এখান পর্যন্ত কিন্তু একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার প্রথমে কি করা হয়? বিশ্লেষণ করা হয়, জাবেদা লেখা হয়, তারপর খতিয়ান লেখা হয়।
তাহলে এটা একটা প্রক্রিয়া, এটা আমি আরেকভাবে লিখতে পারি, একভাবে দেখাচ্ছি তোমাদেরকে। বিষয়টা হচ্ছে আমরা এরকম বলতে পারি, যাতে লেনদেন, হিসাব বিজ্ঞানের প্রথম কাজ কি, লেনদেন চিহ্নিত করা। কি করা? চিহ্নিত করা। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। এই 1 নাম্বার কাজের পরে 2 নাম্বার কাজ দিলাম আমি কি, লিপিবদ্ধ করা। কি করা? লিপিবদ্ধ করা। এরপর 3 নাম্বার যে কাজ দিলাম সেটা হচ্ছে তথ্য সরবরাহ করা। তথ্য সরবরাহ করা। তাহলে একটু খেয়াল করে দেখো, প্রথম কাজ কি, লেনদেন শনাক্ত করা, লিপিবদ্ধ করা। তৃতীয় কাজ হচ্ছে তথ্য সরবরাহ করা। তো এই যে লিপিবদ্ধ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হয়, লিপিবদ্ধ করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হয় সেইটা হচ্ছে এটা ডেবিট ক্রেডিট বের করতে হয়, মানে বিশ্লেষণ করতে হয়। এরপরে 2 নাম্বার যে কাজ করতে হয় সেটা হচ্ছে জাবেদায় লেখা হয়, এবং 3 নাম্বার যে কাজ করতে হয় সেটা হচ্ছে খতিয়ান লেখা হয়। 3 নাম্বার যে কাজ সেটা কি বলছি আমি, খতিয়ান লেখা হয়। তাহলে আমি এখন বলতে পারি এই যে লিপিবদ্ধকরণ, এই লিপির পেটে আছে 3 শিশু। কয় শিশু? 3 শিশু। লিপির পেটে আছে 3 শিশু, নামদার কি, বিশু, জাবেদা, খতেজা। অথবা বলতে পারি লিপির পেটে হয়েছে 3 শিশু, নাম তার কি, বিশু, জাবেদা, খতেজা। অলরেডি তোমরা বুঝতেই পারছো যে এই লিপির পেটে হয়েছে 3 শিশু বলতে, বিশু বলতে কি, এটা যে আমি বিশু বলতেছি, এই বিশু মানে কি, বিশু মানে হচ্ছে বিশ্লেষণ। বিশু মানে বিশ্লেষণ। এরপরে যেটা আছে জাবেদা, জাবেদা বলতে কি আমরা অলরেডি বুঝে গেছি, জাবেদা। এরপরে কি আছে দেখো, তৃতীয় ধাপ যেটা আছে খতেজা বলছি আমি, খতেজা। তাহলে এই খতেজা থেকে কি বলছি আমি, খতিয়ান। খতেজা থেকে কি, খতিয়ান। তাহলে আমাদের এখান থেকে যদি এখন প্রশ্ন আসে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, এই টোটালটা একটা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি, আমার প্রশ্ন, আমাদের কাছে প্রশ্ন যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি। আচ্ছা ভাইয়া, গুচ্ছের পরীক্ষা কোথায় দিতে যেতে হয়? তোমার নিকটস্থ যে পাবলিক ভার্সিটি আছে, তোমার নিকটস্থ পাবলিক ভার্সিটি, যদি হ্যাঁ তোমার নিকটস্থ পাবলিক ভার্সিটিতে। তবে একটা কথা, তুমি যদি রাজশাহীর হয়ে থাকো, গত বছরে গুচ্ছ থেকে রাজশাহীতে কোনো কেন্দ্র ছিল না, মানে রাজশাহী ভার্সিটি আসলে কেন্দ্র ছিল না, পাবনা যাইতে হয়েছে, অথবা ধরো হচ্ছে হাজী দেনেশ, এদিকে ময়মনসিংহ, খুলনা, এগুলা ছিল। ওয়ালাইকুম আসসালাম। চিটাগাং ইউনিভার্সিটি সম্পর্কে বলেন। আচ্ছা বলবো, চিটাগাং ইউনিভার্সিটি সম্পর্কে বলবো। ম্যাথ জিকে কোন ভার্সিটিতে থাকবে? ম্যাথ, কমার্স থেকে ম্যাথ আর জিকে, এটা তোমার হচ্ছে জিকে, যেটা জিকে কোনো ভার্সিটিতে থাকবে না। তবে ম্যাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ম্যাথ থাকে 24 মার্কের। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 6, 7, 8, 9 যে ম্যাথগুলো করেছো, পাটিগণিত, এই ম্যাথগুলা, কিছু ধরো মেন্টাল অ্যাবিলিটি সম্পর্কিত যে ম্যাথগুলা, সেই ম্যাথগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে থাকবে, অন্যান্য ইউনিভার্সিটিতে থাকে না, আর কোথাও থাকবে না। আচ্ছা, এরপরে আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো অবশ্যই। আর যেটা প্রশ্ন করেছি আমি তোমাদের, আমি রাজশাহী, তাহলে আমাদের পাবনা যাইতে হবে। পাবনাতে তুমি গুচ্ছের পরীক্ষা দিতে পারবে। তো যেটা বলছিলাম, তাহলে হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ বা হিসাব চক্রের, আমি হিসাব প্রক্রিয়া যেটা, এটা কি, এটা হিসাব বিজ্ঞান একটা প্রক্রিয়া, একটা হিসাব বিজ্ঞান সামগ্রিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় প্রথম ধাপ হচ্ছে লেনদেন চিহ্নিত করা, তারপরে বিশ্লেষণ করা, তারপর জাবেদা, তারপরে খতিয়ান, তারপরে হচ্ছে তথ্য সরবরাহ করি। তো এখানে আমি আর সংক্ষেপ করে নিয়ে আসলে, প্রথম ধাপ লেনদেন চিহ্নিত করা, দ্বিতীয় ধাপ কি, লিপিবদ্ধ করা, তৃতীয় ধাপ তথ্য সরবরাহ করা। এই হচ্ছে ব্যাপার। তো এটা দেখো, বলছি যে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা বা প্রক্রিয়া, যার মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করা হয়, লিপিবদ্ধ করা হয় এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করা হয়। তাহলে এটা একটা কি প্রক্রিয়া, এই যে শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সরবরাহকরণ, শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সরবরাহকরণ, ব্যাপারটা আশা করি মনে থাকবে। এখন হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। এখানে ব্যাপার আছে যে আমি তোমাদের একাডেমিকে যখন পড়াইছিলাম, যারা যারা ক্লাস করেছে তারা জানো যে আমি সবসময় বলেছি যে হিসাব বিজ্ঞান উৎপত্তিটা কখন হয়েছে। হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তখন তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, মাফ চেয়ে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আমরা কি আবার জান্নাতে আসতে পারবো? তো আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, তোমরা যদি পৃথিবীতে যাওয়ার পরে তোমরা যে কাজ করবা, ভালো কাজ এবং খারাপ কাজ, সেই কাজের হিসাব নেওয়া হবে। তোমরা যদি ভালো কাজ বেশি করো, খারাপ কাজ কম করো, তাহলে আবার জান্নাতে আসতে পারবে। তো ওই যে তখন তোমাদের ভালো কাজ খারাপ কাজের হিসাব নেওয়া হবে। তার মানে কি, পৃথিবীতে যখন মানুষ আসছে প্রথম থেকে, তো মানব সভ্যতা যখন শুরু হয়েছে, ওই তখন থেকে হিসাব বিজ্ঞানের যাত্রাও শুরু হয়েছে।
কিন্তু হিসাব বিজ্ঞান আসলে তখন আমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কিত জ্ঞান এতটা বেশি ছিল না, যার কারণে তখনকার হিসাব বিজ্ঞান আর এখনকার হিসাব বিজ্ঞানের মধ্যে অনেক পার্থক্য আছে। তখনকারও হিসাব বিজ্ঞানটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে বর্তমানে হিসাব বিজ্ঞানে পৌঁছাইছে। এমনকি এখন থেকে 20 বছর আগে চিন্তা করো, সবাই তখন কি করতো, খাতা কলমে হিসাব করতো। কিন্তু এখন কি হয়েছে দেখো, এখন বেশিরভাগ প্রতিষ্ঠানে কি হয়েছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, কম্পিউটারে সেখানে সফটওয়্যার আছে হিসাব বিজ্ঞানের, ওইখানে সফটওয়্যারে দিলেই হিসাব রাখা যায়। এখন খাতা কলম আর ইউজ করার দরকার পড়ে না। এখন বিষয় তো তাহলে দেখো বলতেছি যে হিসাব বিজ্ঞানের যে যাত্রা, মানব সভ্যতা দেখো, আমাদের মানব সভ্যতার যে যাত্রা প্রথম থেকে শুরু হয়ে শেষ অবধি মানে এখন পর্যন্ত এসেছে। তো এই মানব সভ্যতার এই যাত্রাকে ভালোভাবে পড়ার জন্য, বোঝার জন্য এই মানব সভ্যতাকে তো বিভিন্ন যুগে বা প্রাচীন যুগ, মধ্যযুগ এরকম ভাগে ভাগ করা হয়েছে। ঠিক তেমনিভাবে যেহেতু হিসাব বিজ্ঞানের ইতিহাসও মানব সভ্যতার মতোই পুরনো। আমি আবার বলছি, মানব সভ্যতা যেমন পুরনো, পৃথিবীর প্রথম থেকে আস্তে আস্তে এখন কি সভ্য হয়েছি আমরা, তো ঠিক একইভাবে হিসাব বিজ্ঞানও প্রথম থেকে আস্তে আস্তে কি হয়েছে, এই অবস্থায় এসছে। তো হিসাব বিজ্ঞানের ইতিহাসটাও মানব সভ্যতা যেরকম পুরনো, হিসাব বিজ্ঞানের ইতিহাসটাও সেই রকমই পুরনো এবং বৈচিত্র্যময়। তো হিসাব বিজ্ঞানের এই ইতিহাসকে টোটাল 4টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? টোটাল 4টা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম যে ভাগ সেটা হচ্ছে সভ্যতার মানে একদম শুরু থেকে, মানব সভ্যতার শুরু থেকে 1494 সাল পর্যন্ত, 1494 সাল থেকে 1800 সাল পর্যন্ত, এবং 1800 সাল থেকে 1950 সাল পর্যন্ত, এবং 1950 থেকে বর্তমান সাল পর্যন্ত। সেগুলোকে দেখো এখানে লিখছি যে 1494 সালের পূর্ববর্তী যুগ, এরপরে প্রাক বিশ্লেষণকাল যেটা 1494 থেকে 1800 সাল পর্যন্ত, এরপরে বিশ্লেষণকাল 1800 সাল থেকে 1950 সাল, আধুনিককাল 1950 থেকে বর্তমান সাল পর্যন্ত। তো এই যে উন্নয়নকাল, এই উন্নয়নকালকেও আরও 4 ভাগে ভাগ করা হয়েছে। মানুষ যখন পাহাড়ের গুহায় বসবাস করত, তখন পাহাড় বা পাথর দিয়ে গুহা বানিয়ে বসবাস করত, সেই যুগকে বলা হচ্ছে প্রস্তর যুগ। মানুষ প্রথমে পৃথিবীতে এসে কোথায় বসবাস করত? পাহাড়ের গুহায় বসবাস করতো বা পাথর দিয়ে গুহা বানিয়ে সেখানে বসবাস করতো, সেই যুগকে বলা হতো প্রস্তর যুগ। সেই যুগেও মানুষ কিন্তু কি করতো, বসবাস করতো এবং হিসাব রাখতো। তো তখন যখন হিসাব রাখতো তখন কি করতো, দেয়ালে দাগ কেটে রশিদে গিট দিয়ে এভাবে হিসাব রাখতো। পর্বতের গুহায় অথবা পাথরের চিহ্ন দিয়ে হিসাব রাখতো, পাথরের গুহাতে যখন বসবাস করতো প্রস্তর যুগে। ঠিক একইভাবে প্রাচীন যুগে মানুষ কি করলো, গুহা ছেড়ে একটু সমতল ভূমিতে বসবাস শুরু করলো। তখন মানুষ কি করলো, ওই দেয়ালে মানে ঘরের দেয়ালে রশিতে দাগ কেটে হিসাব রাখতো। তারপরে যখন মানুষ কি করলো, আস্তে আস্তে বনভূমিতে বসবাস করলো, চাষবাস শুরু করলো। এই চাষবাস করার সময় একটা পণ্য একজনে তৈরি করে, আরেকজনে আরেকটা পণ্য তৈরি করে, তখন পণ্যের বিনিময়ে পণ্য দেওয়া নেওয়া করে। তখন যে যুগ শুরু হলো সেই যুগকে আমরা বলছি বিনিময় যুগ। তখন কি করছি, একটা পণ্যের বিনিময়ে আরেকটা পণ্য নেওয়া দেওয়া করা হতো। কিন্তু এতে অনেক বাধার সম্মুখীন হওয়া হতো বা তৈরির প্রয়োজন হতো আমাদের অর্থের বা মুদ্রার। তখন মানুষ কি করতো, তখন তার কাগজের নোট ছিল না, তখন মানুষ কি করতো, বিভিন্ন ঝিনুক যেগুলো দুষ্প্রাপ্য সোনা রূপা এইগুলা কি করতো, বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। তখন সেইটাকে আমরা কি বললাম, মুদ্রা যুগ। তাহলে আমাদের এই যে উন্নয়নকাল বা উন্মেষ পর্ব বা আদি যুগ, এই মানব সভ্যতার শুরু থেকে 1494 সাল পর্যন্ত এই যুগকে আমাদের 4টা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রস্তর যুগ, প্রাচীন যুগ, বিনিময় যুগ, মুদ্রা যুগ। এখানে আমি আমার বক্সকে সব লিখে দিয়েছি যে মনে রাখতে হবে গুহায় বসবাস করতো, গুহার দেয়ালে দাগ কেটে হিসাব রাখতো, রশিদে গিট দিয়ে হিসাব রাখতো। এগুলা মাথায় যেগুলো রাখতে হবে একদমই ইম্পর্টেন্ট, সেগুলো সুন্দর করে নোট করে দেওয়া আছে। অবশ্যই তোমরা বাজারে যে বই পাচ্ছ, যেহেতু ফ্রি ক্লাস করতেছো, বাজারে যে কোনো একটা বই নিবা, অবশ্যই ভালো দেখে বই নিবা। আর যারা এমনিতেও আমার এই শিট পেতে চাও বা দেখা যাচ্ছে বইয়ের অর্ডার পেতে চাও, আমারও বই আছে, তো তারা হচ্ছে বইয়ের অর্ডার করতে হবে। এখন বলবে বইয়ের অর্ডারের কথা বলবে যে ভাই বইয়ের বিজ্ঞাপন দিচ্ছেন। এখন ব্যাপারটা হচ্ছে, কেউ তো বলতে পারো ভাই আপনারা এখানে সুন্দর করে দেখেন, এত কিছু পড়া লাগবে না, সুন্দর করে নোটিং করে দিয়েছেন যে প্রস্তর যুগ থেকে কি লাগবে, প্রাচীন যুগ থেকে কি লাগবে, বিনিময় যুগ থেকে লাগবে, মুদ্রা যুগ থেকে লাগবে, এগুলো এখন আমি নোট করে দিয়েছি। এখন আমি ভাই বাজারে যতগুলো বই আছে সবগুলো বই দেখছি, সবগুলো বই আমার পড়া আছে, কিন্তু আমি তার চেয়ে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করেছি। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে দেখো প্রাক বিশ্লেষণ যুগ, এখানে তেমন কিছুই নাই। তো এই প্রাক বিশ্লেষণ যুগ যখন অর্থাৎ 1494 সাল থেকে যে যুগের শুরু হয়, 1494 সালে অনেক ঘটনা ঘটছে, বেশ কিছু ঘটনা ঘটছে। যে কথা বলেছিলাম যে লুকা প্যাসিওলি ইতালির ধর্মযাজক ছিলেন, তিনি প্রেম করতেন, অনেকগুলা হ্যান্ডসাম ছিলেন। এই গল্প তোমরা শুনে আসছো, আমি এই বিষয়ে বেশি কথা বলছি না, কারণ গল্প বলতে গেলে অনেক কথা বলতে হবে, আর এত কথা বলার এনার্জি মানে এই মুহূর্তে নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এইগুলো একটু পড়ে নিলে বুঝতে পারবে।
এখানে তেমন কিছু নাই। তোমাদের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেগুলো শুধু বলছি। এখান থেকে দেখো যে হিসাব বিজ্ঞানের শাখা, আমাদের যে হিসাব বিজ্ঞান, এই হিসাব বিজ্ঞান কখন উৎপত্তি হয়েছে? আচ্ছা, আমাদের যে হিসাব বিজ্ঞান, দেখো হিসাব বিজ্ঞান যখন 1494 সাল, তখন দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয়েছে। এরপরে আস্তে আস্তে হিসাব বিজ্ঞান যাত্রা শুরু হয়েছে। তো আমাদের যে হিসাব বিজ্ঞান, এটা হচ্ছে 18 সালে, এই যে দেখো আর্থিক হিসাব বিজ্ঞান যেটা, এটা লাগবে এখান থেকে। 18 সালে আর্থিক হিসাব বিজ্ঞান প্রকাশ পায়। এজন্য অনেক সময় অনেক জায়গাতে দেখবা যে আর্থিক হিসাব বিজ্ঞান বা আধুনিক হিসাব বিজ্ঞান যাত্রা শুরু হয়েছে কবে, তখন মনে করা হয় 18 সালে। কি 1800 সালে, এটা কি মনে করেন আধুনিক হিসাব বিজ্ঞান যাত্রা শুরু হয়েছে। এরপরে যেগুলো দরকার আছে সেগুলো হচ্ছে মানব সম্পদ হিসাব বিজ্ঞান, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে পরিবেশ হিসাব বিজ্ঞান। যে পরিবেশ হিসাব বিজ্ঞান যাত্রা শুরু হয়েছে কত সালে? পরিবেশ মানে এতদিন কিন্তু তোমরা নামই জানতে না যে পরিবেশ হিসাব বিজ্ঞান নামে কোনো হিসাব বিজ্ঞান আছে। আমরা জানি কি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, হয়তো জানি কি আর্থিক হিসাব বিজ্ঞান, এছাড়াও কি ম্যানেজমেন্ট মানে উৎপাদন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এরকম হিসাব বিজ্ঞান আছে। দেখ উৎপাদন বা হিসাব বিজ্ঞান যাত্রা শুরু হয়েছে কত সালে? 1900 সালে। এগুলা কিন্তু অনেক বইতেই নাই, কিন্তু এখান থেকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে প্রশ্ন দিয়ে দেয় বা প্রশ্ন হতেই পারে। এরপর দেখো হিসাব বিজ্ঞানের প্রধান যে দুইটা শাখা বর্তমান বাংলাদেশে আছে এবং অল ওয়ার্ল্ড আছে, সেই প্রধান দুইটা শাখার মধ্যে একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, 2 নম্বর হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। এই দুইটা আমাদের লাগবে যে হিসাব বিজ্ঞানের প্রধান দুইটা শাখা কি কি। আর আমি একটু আগে তোমাদেরকে যেটা আমি জাস্ট লিখে দেখালাম সেটা দেখো এখানে, যে হিসাব বিজ্ঞান একটা প্রক্রিয়া। সেই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি? লেনদেন শনাক্তকরণ। দ্বিতীয় ধাপ লেনদেন লিপিবদ্ধকরণ। তৃতীয় ধাপ তথ্য সরবরাহকরণ। এই যে লেনদেন লিপিবদ্ধকরণের আবার 3টা ধাপ আছে। এক লেনদেন সমূহ বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তরকরণ। এই 3টি কাজকে একসাথে বলা হয় লিপিবদ্ধকরণ প্রক্রিয়া বা হিসাব রক্ষণ প্রক্রিয়া। তাহলে এখানে যদি আমি প্রশ্ন করি বড় প্রক্রিয়া কোনটা, হিসাব বিজ্ঞান নাকি হিসাব রক্ষণ? দুইটা কিন্তু আলাদা প্রক্রিয়া। কি বলছি আমি? এখানে দুইটা প্রক্রিয়া কিন্তু আলাদা। একটা হচ্ছে এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। এটা প্রক্রিয়া কি? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মধ্যে 1 নম্বর ধাপ শনাক্তকরণ, 2 নম্বর লিপিবদ্ধকরণ, 3 নম্বর তথ্য সরবরাহকরণ। এবং এইখানে দেখো 3টা ধাপ আছে। এইটা কি প্রক্রিয়া? এই প্রক্রিয়াটা কার মধ্যে লুকায়িত আছে? এর মধ্যে লুকায়িত আছে, অর্থাৎ লেনদেন লিপিবদ্ধকরণের মধ্যেই এই 3টা প্রক্রিয়া লুকায়িত আছে, যেটাকে আমি সংক্ষেপে বলেছি কি লিপির পেটে জন্ম নিল 3 শিশু, নাম তার বিশু, জাবেদা, খতেজা। তাহলে লিপি বলতে কি লিপিবদ্ধকরণ, যেটা বুঝাইছি। বিশু বলতে কি বিশ্লেষণ, জাবেদা বলতে জাবেদাভুক্তকরণ, খতেজা মানে খতিয়ান। তো এখানে দেখো প্রশ্ন কিন্তু এভাবেও আসতে পারে যে সবার চেয়ে বড় কে? এরা কি 3 ভাই বোন না? বিশু ছেলে, জাবেদা এবং খতেজা। তাহলে 3 ভাই বোনের মধ্যে সব থেকে বড় কে? অবশ্যই জাবেদা, যেহেতু আগে বলেছি। তাহলে কি হচ্ছে বিশু মানে কি বিশ্লেষণ, বিশ্লেষণ যেহেতু আগে বলেছি, তাহলে বিশ্লেষণ কি সবার বড় বা বিশু বড়। তাহলে এবার দেখো লেনদেন বিশ্লেষণ যেটা, সেটা হচ্ছে প্রথম ধাপ। আমাদের তো প্রশ্ন এভাবে আসবে না, প্রশ্ন আসবে যে হিসাব রক্ষণের প্রথম ধাপ কোনটি? তাহলে হিসাব রক্ষণের প্রথম ধাপ কি? বিশু মানে বিশ্লেষণ। দ্বিতীয় ধাপ কোনটি? জাবেদা। তৃতীয় ধাপ কোনটি? খতিয়ান। এবং এখান থেকে যদি আমাদের প্রশ্ন হয় এভাবে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ শনাক্তকরণ, দ্বিতীয় লিপিবদ্ধকরণ, তৃতীয় তথ্য সরবরাহকরণ। এইটাই হচ্ছে ব্যাপার। এরপর দেখো যেটা আমি উপরে দিয়েছিলাম সেটা এখানে দেওয়া আছে। এরপর যেগুলো মনে রাখতে হবে মাস্ট বি, সেগুলো দেখো এখানে আবার লিখে দিয়েছি আমি। মনে রাখতে হবে কোনগুলা, যে সেগুলো সুন্দর করে আমি যেগুলো বারবার মুখে বলছি সেগুলো মাথায় না থাকতে পারে, এই জন্য সেগুলো এখানে লিখে দিয়েছি। আচ্ছা, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। এখন দেখো হিসাব বিজ্ঞান আমরা হিসাব রেখে নেট লাভ, নেট ক্ষতি বের করি। তারপরে ধরো হচ্ছে আয় ব্যয় নির্ণয় করি, আর্থিক অবস্থা বের করার মাধ্যমে সম্পদ কত আছে, দায় কত আছে, মালিকানা সত্ত্ব কত আছে, এইগুলা বের করি। এগুলো বের করার পরেও আবার আমাদের এই তথ্যগুলার জমা রাখতে হয়, সংরক্ষণ করে রাখতে হয়। কেননা আমরা জানি যে আমাদের সারা বছরে যত টাকা লাভ হয়, আয় হয়, তার উপর সরকারকে কর দিতে হয়। তারপরে হচ্ছে সব কিছু ঠিকঠাক হিসাব আছে কি না সেটা শেয়ার মালিকদেরকে জানাতে হয়। তো এইগুলা দেখানোর জন্য আবার প্রত্যেক বছরের শেষে ম্যাগাজিনে বা পত্রিকায় আর্থিক অবস্থা বা টোটাল অবস্থা প্রকাশ করতে হয়, মানে জনগণ বা বিনিয়োগকারীদের সুবিধার্থে, তাদের জানার উদ্দেশ্যে।
তো এই যে তথ্যগুলো আমরা লিপিবদ্ধ করছি বলে এইগুলা প্রকাশ করতে পারতেছি বা তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারছে। যত ব্যবহারকারী আছে হিসাব বিজ্ঞানের তথ্যের, সকল ব্যবহারকারীকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা হচ্ছে বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কি? যেই সকল ব্যবহারকারীরা ওই হিসাব বিজ্ঞানের তথ্যটা ব্যবহার করে ওই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এবং তারা প্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকে, তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর যারা প্রতিষ্ঠানের বাইরে এবং তাদের নিজেদের উদ্দেশ্যে তথ্যগুলো ব্যবহার করে, তাহলে তাকে আমরা কি বলবো? বাহ্যিক ব্যবহারকারী। আমি আবার ইজি করে বলতেছি, দুইটা ব্যাপার, একটা হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যে হইতে হবে এবং উদ্দেশ্য হইতে হবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য। আর এটা কি বলেছি? প্রতিষ্ঠানের বাইরে হবে, বাইরে না হলেও কোনো সমস্যা নাই, ভেতরে থাকুক, কিন্তু উদ্দেশ্য কি হইতে হবে? নিজের উদ্দেশ্য হবে, মানে তার ব্যক্তিগত উদ্দেশ্য হবে। তাহলে সেটা কি হবে? বাহ্যিক ব্যবহারকারী। এখন অনেকে মুখস্থ করতে হয়, এটা টোটালটা মুখস্থ করতে এভাবে মুখস্থ করলে থাকে না। দ্যাটস ওয়াই দেখো আমি খুব ইজিলি বলে দিচ্ছি যে কিভাবে মনে রাখবো, বা এই একটা লজিক দিয়ে দেখো আমরা আলাদা করে ফেলবো যে কোনটা অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং কোনটা বাহ্যিক ব্যবহারকারী। তো এখানে দেখো যেটা বলেছিলাম যে উদ্দেশ্য হবে, তো দেখো অল ম্যানেজার্স ইন্টারনাল ইউজার্স, কারণ একটা ব্যবসায় প্রতিষ্ঠানে যত ব্যবস্থাপক আছে সবগুলা কি করে? ওই প্রতিষ্ঠানের উন্নয়ন করার জন্য কি সকল কিছু মেনটেন করে, ম্যানেজমেন্ট করে। তো যত ব্যবস্থাপক আছে সবগুলাই অভ্যন্তরীণ ব্যবহারকারী, এবং যত পরিচালক আছে যেহেতু তারা ব্যবসাটা পরিচালনা করে ব্যবসার মধ্যেই এবং ব্যবসার লক্ষ্য অর্জনের জন্য এই তথ্যগুলো ব্যবহার করে, যে কোথায় কত টাকা ক্রয় হয়েছে, কোথায় কত টাকা বিক্রয় হয়েছে, এইগুলা। তাহলে এই যে ব্যবস্থাপনা পরিচালক, তথ্য পরিচালকগণ, অন্যান্য পরিচালকগণ, তার প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপক, বিক্রয় বিপণন ব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক, ভান্ডার ব্যবস্থাপক, অন্যান্য ব্যবস্থাপক, এই যে ব্যবস্থাপকগণ সবগুলা কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী। এছাড়াও দেখো কি আছে? ট্রেজারার বা কোষাধ্যক্ষ, ট্রেজারার বা কোষাধ্যক্ষ এরাও কি? অভ্যন্তরীণ ব্যবহারকারী। কেননা ট্রেজারার বা কোষাধ্যক্ষ মানে হচ্ছে যে এমনিতে আর্থিক ব্যবস্থাপক যারা টাকার হিসাব রাখে, কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে শুধু টাকা না, এর পাশাপাশি কতজন নার্স, কতটা রুম আছে, কি কি আছে, সবকিছু হিসাব রাখতে হয়। তো যারা এইগুলো হিসাব রাখে তাদেরকে বলা হচ্ছে ট্রেজারার বা কোষাধ্যক্ষ। এরপর আন্তঃনিরীক্ষক, আন্তঃনিরীক্ষক বলতে বোঝায় যে একটা প্রতিষ্ঠানে হয়তো সরকার যে কোনো সময় অডিট করতে পারে, তদন্ত চলে আসতে পারে, তখন যদি আমার প্রতিষ্ঠানে ভুল ত্রুটি খুঁজে পাই তাহলে আমাকে ফাইন, জরিমানা করতে পারে, জেল হাজতে খাটতে হতে পারে। তো আমি প্রতিষ্ঠান কর্তৃক একজন নিরীক্ষক নিয়োগ দিয়ে আমরা আগে দেখতে চাই যে আমাদের হিসাব ঠিকঠাক আছে কি না। তো এই জন্য আমরা কি করলাম, যে নিরীক্ষক নিয়োগ দিলাম, সেটা হচ্ছে আন্তঃনিরীক্ষক। আর এমনি যদি শুধু নিরীক্ষক বলে তাহলে অবশ্যই সেটা কি হবে? সরকার কর্তৃক যে নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে সেইটা, এটা অবশ্যই কি? বাহ্যিক হয়ে যাবে। এরপরে দেখো এইখানে খেয়াল করে দেখো কেন এগুলো বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে। সম্ভাব্য অংশীদার, যিনি সম্ভাব্য অংশীদার মানে একটা প্রতিষ্ঠানের আমি অংশ কিনবো নাকি কিনবো না, বা অংশীদার হব নাকি হব না, তিনি অবশ্যই তার নিজের ভালো নাকি মন্দ এটা দেখার জন্য কি করবে? ওই প্রতিষ্ঠানে বা ওই ব্যবসায় কি করবে? তথ্যগুলা নিবে এবং জাস্টিফাই করে দেখবে। এরপরে দেখো সরবরাহকারী, সরবরাহকারী মানে কারা? সরবরাহকারী মানে হচ্ছে যারা আমাদের কাছে পণ্য বা কাঁচামাল সরবরাহ করে। তার মানে কি? আমি যার কাছে পণ্য বা কাঁচামাল ক্রয় করি ওনারা হচ্ছে সরবরাহকারী। তাহলে দেখো আমি কেমন মানুষ বা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন, আসলে কোনো কিছু বাকিতে ক্রয় করলে সেই টাকাটা দ্রুত পরিশোধ করে নাকি করে না, এগুলা জেনে শুনে তবেই তো বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করবে। তো এইগুলা যারা সরবরাহ করছে তাদের নিজেদের দায়িত্বে বা নিজেদের সুবিধার্থে যে ওই প্রতিষ্ঠানের অবস্থা কেমন এটা জানার জন্য কি করে? আমার প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করতে পারে, যে সারা বছর তার আয় কত, ব্যয় কত, ক্রয় কত এবং বিক্রয় কত। এরপর দেখো সম্ভাব্য ক্রেতা, যারা আমার প্রতিষ্ঠানে পণ্য কিনতে চাইবে, এই পণ্য কেনার জন্য তারা দেখতে চাইবে যে প্রতিষ্ঠানের পণ্য কেমন, ভালো না খারাপ, তাদের নিজেদের জন্য, যে তারা নিজেরা ঠকবে না জিতবে। এটা কি? সম্ভাব্য ক্রেতা। অবশ্যই এটা কি? বাহ্যিক ব্যবহারকারী। তো প্রথমে বলেছি নিরীক্ষক, এই শুধু নিরীক্ষক মানে কি বোঝাই? যারা ধরো হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক যে নিরীক্ষক নিয়োগ দেওয়া হলো, দেখে আই তা বা দেখে আসো, তাদের তদন্ত করে দেখে আসো তাদের প্রতিষ্ঠানে আয় ব্যয় বা হিসাব ঠিকঠাক রেখেছে কিনা, না ধরলে ফাইন করো। যেমন আমরা কি বলি, এই যে বিভিন্ন সময় ধরো হচ্ছে রেট দেয়, মানে কর কর্তৃপক্ষ রেট দেয়, এইগুলা। অ্যাডমিশন ভাই সত্য কথা একটা ধৈর্যের ব্যাপার। হ্যাঁ অবশ্যই ধৈর্যের ব্যাপার। এখন ধরো আমি যেভাবে বোঝাচ্ছি, আমি স্টেপ ওয়াইজ ছোট ছোট ভেঙে ভেঙে বোঝাচ্ছি। এর পিছনে কারণ হচ্ছে আমি যদি খুব মজার জিনিস করে, মজা করে একটা গল্প বলে একদম সামনে আগায় যাই, সরাসরি ম্যাথে চলে যেতাম, তোমরা কিন্তু দেখা যাচ্ছে ম্যাথটা করে হয়তো বলতে যে বাহবা দিতে যাবেন, না ভাইয়া এটা খুব বুঝছি, হাসি মজা। কিন্তু এখানে হাসি মজার জিনিস না।
হ্যাঁ, এখানে হাসি মজার জিনিস না, এখানে ভেঙে ভেঙে পড়া দরকার, কেন এইভাবে ভেঙে ভেঙেই তোমাকে প্রশ্ন হবে। হ্যাঁ, সো ধরো এইখান থেকে প্রায় একটা কোশ্চেন আসে যে নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় বা নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর সাকসেস তারাই হয় যারা ধৈর্য ধরে কষ্ট করে। ভাই, যেখানে কষ্ট নাই ওই জয়ের কোনো মজা নাই। দেখো আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরে গেছে, জাস্ট কে কোন সাপোর্টার সেটা বলছি না আমি, জাস্ট যে আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরে গেছে, হেরে যাওয়ার পরে তাদের কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রথম স্টেজ থেকে গ্রুপ পর্ব থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা ছিল। তারপরে তারা প্রত্যেকটা ম্যাচকে ডু অর ডাই ম্যাচ ধরেছে এবং জিততে হবে এরকম একটা প্রচণ্ড পরিশ্রম করে। তাদের যে প্রথম ম্যাচে আরব আমিরাতে মানে আরবের সাথে একটা গাছার একটা ভাব ছিল যে আরব এটা এমন কি আমরা 36 ম্যাচ থেকে জিতে আসতেছি, তখন বুঝলো না বিশ্বকাপটা আলাদা, এখানে যে কোনো দল যে কোনো কিছু করতে পারে। পরের ম্যাচ থেকে তারা কি করলো, আর কোনো অবহেলা নাই, একদম ঠিকঠাক ধরো খেললো এবং ভাগ্যও সহায় ছিল। তারা কি করলো, ধরো ওয়ার্ল্ড কাপটা জিতে গেল। এই যে ওয়ার্ল্ড কাপ জেতাটা কষ্ট, অনেক কষ্ট করে। এখানে 32টা দল আসলো, বাছাই পর্ব তো আরও অনেকগুলো দল খেলছে, খেলে এসে এত কষ্টের পরে ম্যাচটা মানে ওয়ার্ল্ড কাপটা জিতছে, তাই তার আনন্দটা বেশি। তুমি পাবলিক একটা ভর্তি হবা, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিল গায়ে লাগাবা, এটা অনেক সম্মানের, আমরা জানি। তাহলে এই যে একটা সম্মানের, রেসপেক্টের, একটা সুখের, শান্তির একটা জায়গা বা ভালো একটা তোমার ব্যাপার, তো এই ভালো কাজটা যেটাতে সুখ আছে এত বা শান্তি আছে বা জয়ের একটা আলাদা শান্তি আছে, এই সুখ অর্জন করতে গেলে তো তোমাকে অবশ্যই ভাই পরিশ্রম করতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। এখন তুমি যদি একটা ন্যাশনালে, অনেক স্টুডেন্ট আছে, যদি আমি আমার কথা বলি, মানে এমনি অনেক স্টুডেন্ট আছে আশেপাশে যারা ধরো রেজাল্ট যা হবে, ভালো রেজাল্ট হইলে ধরো ন্যাশনালে চান্স হয়ে যাবে। তো ন্যাশনালে অনেক স্টুডেন্ট চান্স পায় খুব ইজি, পরিশ্রম না করলেই চান্স হয়। তার কারণে ন্যাশনালে চান্স পাওয়ার কোনো মানে মজা নাই, আনন্দ নাই, কোনো ক্রেডিট নাই। তুমি যদি বলো যে আমি এই একটা কলেজে পড়ি বা ওই একটা কলেজে পড়ি, দেখবা তোমাকে কেউ ওই রকম দাম দিবে না, ওই রকম ভ্যালু দিবে না, তোমার দিকে ওই রকম একটা রেসপেক্ট দিবে না। কিন্তু যখন তুমি একটা পাবলিক বা ভার্সিটির কথা বলবা, তখন তোমাকে রেসপেক্ট দিবে, কেননা তুমি কষ্ট করেছো, তুমি একটা ভালো জায়গায় গেছো, তোমাকে ওই রেসপেক্টটা প্রাপ্য তোমার। তাহলে তুমি যদি ওই রেসপেক্টটা পাও অবহেলায়, এটা অবহেলায় পাওয়া সম্ভব না। সো তোমাকে অবশ্যই ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে। এমনি এমনি আপনার হাতের মোয়ার মতো হবে না, হাতের মোয়া খাইতে গেলে সেটা তৈরি করতে হয়, বানাইতে হয়, তো টাকা ইনকাম করে কিনতে হয়। দ্যাটস ওয়াই এত সহজ না। এরপর দেখো নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যেগুলা, তারপরে কর কর্তৃপক্ষ, আগে বলেছি তারা বাইরের ব্যাপার। কর কর্তৃপক্ষ তাদের নিজেদের স্বার্থ, কর দিয়েছে কিনা নিজেদের স্বার্থের জন্য আমাদের হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহার করবে, সেগুলো কি বাহ্যিক ব্যবহারকারী। এই দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিভিন্ন সময় কি করে, বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে একটু গবেষণা করে যে কোন ব্যবসা ভালো চলতেছে, কোন ব্যবসা খারাপ চলতেছে। এমনিতেই যখন কোনো একজন স্টুডেন্ট বিবিএ শেষ করে, তখন বিবিএ শেষ করার পরে আমাদেরকে থিসিস দেওয়া হয়। তো আমাদের ইচ্ছা মতো একটা কোম্পানি বা স্যাররা ঠিক করে দেয় একটা কোম্পানি বা একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে থিসিস করতে হয়, যে আমি যদি ওই ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হইতাম তাহলে কি করতাম, সেগুলো দেখাইতে হয়, যেগুলোকে বলা হয় ইন্টার্নশিপ। ঠিক আছে, তো ওই রকম বিভিন্ন তথ্য নিয়ে কি করতে পারে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অনুসন্ধান করতে পারেন। সো ওইগুলো তাদের নিজেদের উদ্দেশ্য, নিজেদের উদ্দেশ্য যে আমরা ঠিকঠাক শিখবো ব্যবসা সম্পর্কে, এগুলো শেখার জন্য। তো এগুলো অবশ্যই কি, তাহলে যে প্রতিযোগীগণ, তোমার একজন প্রতিযোগী মানে তো আমরা বুঝি মানে তোমার কম্পিটিটর। তুমিও ধরো কি করছো, একজন ফুচকা বিক্রেতা, তাহলে পাশে একজন ফুচকা বিক্রেতা। এখন তোমার ধরো দিনকে দিন ধরো ক্রেতা বেড়ে যাচ্ছে আর ওর কমে যাচ্ছে, তাহলে ও কি করবে, দেখবে তুমি কি কি দিয়ে ফুচকা তৈরি করতেছো। এখন এর জন্য তো বিভিন্ন তথ্য ব্যবহার করতে পারে, বা কোথায় কত টাকায় ক্রয় করছো বা কাঁচামাল ক্রয় করে কিভাবে কম দামে বিক্রি করছো, এই তথ্যগুলা। সো এইগুলো কি প্রতিযোগী অবশ্যই বহিস্থ ব্যবহারকারী। এখন এখান থেকেও যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখো আমি এখানে লিখে দিয়েছি, যে এবং শর্টকাট টেকনিকও বলে দিয়েছি কিভাবে মনে থাকবে, এগুলো হচ্ছে ব্যাপার। তারপরে মনে রাখতে হবে বলে দিয়েছি যে মনে রাখতে হবে কোনগুলা, পরিচালকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী, কিন্তু পরিকল্পনাকারী বহিস্থ ব্যবহারকারী, মানে যেগুলো কনফিউজ থাকে প্রশ্ন দেখলে সেই কনফিউজ কোশ্চেনগুলো আমি বলে দিয়েছি বারবার, যে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু স্মরণে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাজিক, এগুলো ব্যাপার। এরপরে আসি আমি একটু আগে বললাম যে তাহলে হিসাব বিজ্ঞান কি করে, প্রথমে লেনদেন চিহ্নিত করে সেটা লিপিবদ্ধ করে, তারপরে প্রয়োজনীয় পক্ষের নিকট তথ্য সরবরাহ করে। তাহলে এখানে আসি আমি লেনদেনকে হিসাব বিজ্ঞানের অনেক দিক থেকে ভাগ করা হয়। যেমন কিছু ব্যক্তিগত লেনদেন, ব্যবসায়িক লেনদেন, মানে ব্যবসায়িক বা অব্যবসায়িক লেনদেন, তারপরে দৃশ্যমান লেনদেন, অদৃশ্যমান লেনদেন। সো লেনদেনকে আমাদের অ্যাডমিশনে 3টা দিক থেকে ভাগাভাগি দেখতে হবে, মানে কোন তিনটা দিক থেকে ভাগ করা হয়। প্রথম যেটা দিক সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সম্পর্কের উপর ভিত্তি করে। প্রাতিষ্ঠানিক সম্পর্কের উপর ভিত্তি করে লেনদেনকে 2টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন এবং বাহ্যিক লেনদেন, যদি এখানেও ঠিক একই রকম। অভ্যন্তরীণ বলতে কি, একটা হচ্ছে উদ্দেশ্য থাকবে কি মানে ওই প্রতিষ্ঠানেরই, আর পক্ষ দুটাও থাকবে কি ওই প্রতিষ্ঠানের মধ্যে। অর্থাৎ এখানে দেখো বলছি
প্রতিষ্ঠানের বাইরের পক্ষের সাথে সংগঠিত যে লেনদেন হয় সেটা হচ্ছে বাহ্যিক লেনদেন। মানে এক পক্ষ আমি, এক পক্ষ ধরো প্রতিষ্ঠানের বাইরের, মানে ধরো একটা প্রতিষ্ঠানের ম্যানেজার অন্য একটা প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করলো, তাহলে এই এক পক্ষ কি থাকলো এই প্রতিষ্ঠানে, আর এক পক্ষ অন্য প্রতিষ্ঠানে থাকলো। তখন তাকে বলছি যদি একটা পক্ষ শুধু প্রতিষ্ঠানের ভেতরে হয় আর একটা পক্ষ প্রতিষ্ঠানের বাইরের হয়, তখন সেটা কি হয়, বাহ্যিক লেনদেন হয়। এবং এখানে একটা ব্যাপার, প্রতিষ্ঠানের মধ্যেও কখনো কখনো কোনো ব্যবহারকারী হতে পারে, কিন্তু তারা নিজেদের স্বার্থে যখন কি করবে, লেনদেন করবে, উদ্দেশ্য যদি নিজেদের স্বার্থে হয়, তখন তাকে আমরা কি বলবো, বাহ্যিক লেনদেন। আর যদি প্রতিষ্ঠানের ভেতরে দুইটা পক্ষ হয় এবং ওই লেনদেনটার উদ্দেশ্য যদি প্রতিষ্ঠানের কল্যাণের জন্য হয় বা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য হয়, তখন তাকে আমরা কি বলবো, অভ্যন্তরীণ লেনদেন। একটা উদাহরণ দিয়ে দেখো এখানে যে হচ্ছে আচ্ছা এটা আমি পরে একবারে বলছি। এরপরে আসি আমাদের নগদের অর্থ উপর ভিত্তি করে, নগদ অর্থ বা অর্থ আদান প্রদানের উপর ভিত্তি করে। তাহলে নগদ লেনদেন, বাকিতে লেনদেন আর অনগদ লেনদেন। তাহলে এখানে দেখো আমি বলছি প্রথমে কি, নগদ লেনদেন। তাহলে নগদ লেনদেন মানে আমরা জানি নগদ টাকা আসলে বা নগদ টাকা চলে গেলে সেটাকে আমরা কি বলি, নগদ লেনদেন বলি। আমি আবার বলছি, নগদ টাকা আসুক বা চলে যাক, অথবা ব্যাংকের মাধ্যমে টাকা আসুক চলে যাক, সেটা হচ্ছে আমাদের নগদ লেনদেন। যেমন নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য বিক্রয়, নগদে আসবাবপত্র ক্রয়, নগদে আসবাবপত্র বিক্রয়, এগুলা। আর বাকিতে লেনদেন মানে কি, যেটা নগদে হয় না, যেটা নগদে হয় না বাকিতে হয়। বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য বিক্রয়, এইগুলা লেনদেন হচ্ছে নগদ না অনগদ, বাকিতে লেনদেন বা ধারে লেনদেন বা বকেয়া লেনদেন। যেমন ধরো ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয়, ধারে সেবা গ্রহণ, এগুলো কি ধারে লেনদেন বা বকেয়া লেনদেন। এরপরে একটা লেনদেন আছে অনগদ লেনদেন, অনগদ লেনদেন। তাহলে নগদ মানে কি, নগদ টাকা যাওয়া আসা করে। বাকিতে বা ধারে মানে কি, যেটা নগদে যায়নি আসেনি, মানে কি ধারে বা বাকিতে পণ্য ক্রয় বিক্রয় এগুলা। তাহলে অনগদ আবার কি, অনগদ লেনদেন মানে হচ্ছে যার জন্য নগদ টাকা আসেও না যায়ও না, সেটা হচ্ছে অনগদ লেনদেন। দেখো অনগদ লেনদেন আর ধারে লেনদেনের মধ্যে পার্থক্য হলো যে লেনদেনের ফলে এখন টাকা আসতেছে না, যাচ্ছেও না, এবং ভবিষ্যতেও টাকা আসবেও না, মানে এই লেনদেনের ফলেই যাবেও না, সেটা হচ্ছে অনগদ লেনদেন। কিন্তু ধারের লেনদেন বা বকেয়া লেনদেন মানে হলো যার জন্য বর্তমানে টাকা আসতেছে না, কিন্তু এই লেনদেনের টাকাটা যেটা বাকি আছে সে টাকাটা সামনে দেওয়া লাগবে, সেটা হচ্ছে ধারের লেনদেন বা বকেয়া লেনদেন। যেমন ধরো এখানে ধারে লেনদেন, ধারে পণ্য ক্রয় করা হলো, তাহলে আজকে আমি ধারে পণ্য ক্রয় করলাম, কিন্তু এই যে ধারে ক্রয় করে টাকাটা আমার যে পাওনাদারের টাকা, তাকে তো আজ হোক কাল হোক 2 দিন পরে হোক 1 মাস পরে হোক টাকা কিন্তু দিতে হবে, দ্যাটস ওয়াই এটা ধারে লেনদেন। কিন্তু এখানে যদি আমি বলি অনগদ লেনদেন, অবচয় একটা কি, অনগদ লেনদেন। তাহলে অবচয়ের টাকাটা কি আমরা কাউকে দেই, এখন কাউকে কিন্তু টাকা দিচ্ছি না, জাস্ট এটা ব্যবসায়ের ব্যয়। আবার অবচয় টাকাটা কিন্তু 6 মাস পরে কাউকে দেওয়া লাগবে, কাউকে দেওয়া লাগবে না। তাহলে এটা হচ্ছে অনগদ লেনদেন, যার জন্য বর্তমানেও টাকা যাচ্ছে না, ভবিষ্যতেও টাকা যাবে না, এটা কি অনগদ লেনদেন। আর ধারের লেনদেন কি, এখন দিচ্ছি না কিন্তু দেওয়া লাগবে, আবার এখন পাচ্ছি না কিন্তু পরে পাবো, এই লেনদেনের ফলে যেটা ঘটছে পরে টাকাটা পাবো, এটা হচ্ছে ধারের লেনদেন আর অনগদ লেনদেনের মধ্যে পার্থক্য। এরপর দেখো দৃশ্যমানের ভিত্তিতে লেনদেনকে ভাগ করা হয় 2 ভাগে, একটা হচ্ছে দৃশ্যমান লেনদেন, একটা অদৃশ্যমান লেনদেন। দৃশ্যমান লেনদেন এবং অদৃশ্যমান লেনদেন। তাহলে সাধারণত কোনো বস্তু যখন আসে লেনদেনের ফলে তখন যেটা হচ্ছে সেটা দৃশ্যমান লেনদেন, আর যখন কোনো বস্তু আসলেও না গেলও না তখন যেটা হয় সেটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন। যেমন ধরো ধারে পণ্য ক্রয় করলাম কিন্তু পণ্য তো আসলো, এটা একটা বস্তু আসলো, তো এটা হচ্ছে দৃশ্যমান লেনদেন। আর কোনো কিছু আসলো না, যেমন অবচয়, এর জন্য কোনো টাকা যায়ও নি, কোনো টাকা আসেও নি, কোনো বস্তু আসেও নি, কোনো বস্তু যায়ও নি, এটা হচ্ছে আমাদের অদৃশ্যমান লেনদেন, এটা অদৃশ্যমান লেনদেন। তাহলে একটু আমরা আমি যদি আমি এখানে বলে দিয়েছি যে মনে রাখতে হবে কোনগুলা কি কি কেমন অবস্থা, তো আমি এখানে তোমাদের জন্য জাস্ট কিছু মানে ফিডব্যাক নেওয়ার জন্য বা ক্লাস ওয়ার্ক নেওয়ার জন্য দিয়েছি, এটা লিখে দিয়েছি কি, এটা হচ্ছে একটা ক্লাস ওয়ার্ক। তো ক্লাস ওয়ার্কে দেখো প্রথমটা লিখে আছে কি, বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়। আমাকে একটু অ্যান্সার করবা এভাবে যে বাকিতে পণ্য ক্রয়, তাহলে প্রথমটা আমাদের কি ছিল, প্রাতিষ্ঠানিক ভিত্তিতে এটা অভ্যন্তরীণ লেনদেন নাকি বাহ্যিক লেনদেন। তাহলে বাকিতে পণ্য ক্রয় এখানে কি ছিল, হ্যাঁ আমি লালটা ইউজ করছি, আচ্ছা কালো ইউজ করি। বাকিতে যখন পণ্য ক্রয় করতেছি, বাকিতে পণ্য ক্রয় করছি কি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে, তাহলে এটা অভ্যন্তরীণ লেনদেন নাকি বাহ্যিক লেনদেন প্রথমের দিক থেকে, তাহলে অবশ্যই এটা কি একটা বাহ্যিক লেনদেন, তাহলে এটা আমি কি লিখছি, বাহ্যিক লেনদেন। এরপরে এই লেনদেনটাই আমি এখন দেখব কি নগদ লেনদেন, ধারে লেনদেন নাকি অনগদ লেনদেন। তাহলে নগদ তো টাকা আসেও নাই যায়ও নাই, তাই এটা নগদ লেনদেন নয়, এটা ধারে,
মানে আজকে বাকিতে ক্রয় করছি, কাল পরশু এক সময় টাকা দিতে হবে, সেটা কি লেনদেন? এটি ধারে লেনদেন, এটি একটি ধারে লেনদেন। এরপরে লাস্টে ছিল এটা কি দৃশ্যমান লেনদেন নাকি এটা অদৃশ্যমান লেনদেন? তাহলে এটা কোন লেনদেন হবে? অবশ্যই আমি ধারে পণ্য ক্রয় করছি, পণ্যটা আসতেছে, তাহলে এটা একটা কি? অবশ্যই এটা ক্ষেত্রে দৃশ্যমান অদৃশ্যমানের ক্ষেত্রে এটা একটা দৃশ্যমান লেনদেন। তাহলে এখানে কি করছি দেখো, আমি কিন্তু প্রত্যেকটা লেনদেন 3 ধরনের যে শ্রেণীবিভাগ আছে সেই 3 ধরনের শ্রেণীবিভাগ কিন্তু বুঝে গেলাম যে এই লেনদেনটা অবশ্যই বাহ্যিক লেনদেন, ধারে লেনদেন এবং দৃশ্যমান লেনদেন। ঠিক একইভাবে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করা হলো, আমাকে একটু প্রশ্ন অ্যান্সার দিবা যে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করা হলো, এটা প্রথম দিক থেকে কি মানে প্রাতিষ্ঠানিক উপর ভিত্তি করে প্রথমটা কি হবে এখানে পূরণ করতে হবে, তারপর এটা পূরণ করতে হবে কি নগদ অনগদ নাকি ধারে, এবং তৃতীয়টা পূরণ করতে হবে কি মানে হচ্ছে দৃশ্যমান নাকি অদৃশ্যমান লেনদেন। সো এইগুলা হচ্ছে আমাদের আচ্ছা। তাহলে প্রথমটা দেখো তো, আমাকে একটু তোমরা ট্রাই করো, আমার সাথে সাথে তোমরা একটু ট্রাই করো, অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে কোনটা কি হচ্ছে, কারণ তোমরা বুঝতেছো কিনা সেটা আমি একটু দেখি। তাহলে শেয়ার বিক্রয় করে যখন মূলধন সংগ্রহ করেছি, তাহলে শেয়ার যাদের কাছে বিক্রয় করেছি ইনভেস্টর, তারা কিন্তু প্রতিষ্ঠানের বাইরে, এমনকি শেয়ার হোল্ডারও কিন্তু প্রতিষ্ঠানের বাইরের পক্ষ, মানে বাহ্যিক ব্যবহারকারী। তাহলে এটা অবশ্যই একটা কি বাহ্যিক লেনদেন। কোন লেনদেন? এটা একটা বাহ্যিক লেনদেন। এরপরে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করেছি, তাহলে নগদ টাকা বা ব্যাংকের মাধ্যমে টাকা সংগ্রহ করেছি, তাহলে এটা অবশ্যই একটা কি লেনদেন? নগদ লেনদেন। এরপরে এটা কি দৃশ্যমান লেনদেন নাকি অদৃশ্যমান লেনদেন? তাহলে অবশ্যই নগদ টাকা আসছে বা ব্যাংকে টাকা আসতেছে, তাহলে এটা অবশ্যই একটা কি লেনদেন? দৃশ্যমান লেনদেন। ঠিক একইভাবে পরেরটা দেখো, সঞ্চিত তহবিল সৃষ্টি বা সঞ্চিত তহবিলে স্থানান্তর করা হলো, এটা তাহলে কোন ধরনের লেনদেন? প্রতিষ্ঠানের যে মুনাফা ছিল, মুনাফার টাকাটা কি করা হলো আরেকটা মানে ফান্ডে বা সঞ্চিত তহবিলে জড়ো করে রাখছি। জড়ো করাটাই হচ্ছে সঞ্চিতি। সঞ্চিতি কেন করা হয়? সঞ্চিতি করা হয় সন্দেহ থেকে, যে ভবিষ্যতে হয়তো আমার বিপদে পড়তে হবে, ভবিষ্যতে হয়তো এখানে টাকা লাগতে পারে, এই সন্দেহ থেকে আমরা কি করি? সঞ্চিতি করি বা সঞ্চয় করে রাখি। তাহলে এইখানে কিন্তু বাইরের কোনো পক্ষ জড়িত নাই, ব্যবসার একটা জায়গা থেকে টাকাটা শুধু একটা জায়গায় কি করলাম? স্থানান্তর করলাম। তাহলে এটা অবশ্যই এটা কি অভ্যন্তরীণ লেনদেন। কি লেনদেন? অভ্যন্তরীণ লেনদেন। এরপরে এই যে দেখো, এটা কিন্তু নগদ টাকা আমরা ট্রান্সফার করছি না, আমরা খাতা কলমে টাকাটা এক জায়গায় আছে আরেক জায়গায় পাঠিয়ে দিচ্ছি, জাস্ট এতটুকুই করতেছি। তাহলে এটা একটা কি অনগদ লেনদেন। অনগদ লেনদেন। এবং এই লেনদেনটাই দেখো দৃশ্যমান নাকি অদৃশ্যমান লেনদেন? দৃশ্যমান নাকি অদৃশ্যমান? এর জন্য কোনো বস্তু আসেও নাই যায়ও নাই, বিধায় এটা একটা কি অদৃশ্যমান অদৃশ্যমান লেনদেন। এখন ব্যাপারটা বলি, তোমাদের ব্যাপারটা বলি যে যারা সত্যই ভার্সিটিতে পড়তে চাও, ভার্সিটি এক্সামে পার করতে চাও, তাদের জন্য বলতেছি দেখো, আমি কেন মানে অন্যান্য সিটের চেয়ে বা আমি যে আসলে যখন হচ্ছে আমি এমনি ক্লাস নিচ্ছি বা পেইড বেসেও ক্লাস নিচ্ছি, আমি তো 2 জায়গায় এত ইফোর্ট দিয়ে ক্লাস নেওয়া আসলে পসিবল না। আবার দেখাচ্ছে এখানে যখন দেখতেছি, ধরো এই যে 27 জন দেখো ক্লাসে প্রথমে পারতেছি ভাইয়া, জি আলহামদুলিল্লাহ, পারলে তো অবশ্যই ভালো। এখন ব্যাপারটা খেয়াল করো যে এইখানে কিন্তু এই যে সবগুলো আমি দেব, এই সবগুলো যে বুঝাই দেবো 19টা, যদি এই 19টা ঠিকঠাক বুঝাও, মানে সবগুলো ঠিকঠাক যদি অ্যান্সার করতে পারো, তাহলে এই 19টার মধ্যে থেকে তুমি যেই ভার্সিটিতে পরীক্ষা দাও, এই 19টার মধ্যে থেকে কমন থাকবে যে এটা কোন ধরনের লেনদেন, বা নিচের কোনটি দৃশ্যমান লেনদেন নয়, নিচের কোনটি অনগদ লেনদেন, এর মধ্যেই কমন থাকবে। কিন্তু এতগুলা কি ভাই এখন এই এনার্জি নিয়ে আসলে পড়ানো সম্ভব? বলো, এটা বোঝাই দেওয়া কি সম্ভব? এই বাকিগুলা তোমাদের কাজ হচ্ছে যে সকল কিছু ঠিকঠাক করে, মানে কোনটা আসলে প্রত্যেকটা এরকম শ্রেণীবিভাগ লিখে সবগুলা পূরণ করা, সবগুলো পূরণ করা। যারা ইচ্ছা আছে তারা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে নিয়েছো, আমি আশা করি। যারা দাওনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিবা, নিয়ে নিজে নিজে খাতায় অবশ্যই এটা করবা যে সব ঠিকঠাক আসছে কি নাই। আমার যদি মনে হয় তোমরা ঠিকঠাক এরকম কেউ আসো, বা 2, 4, 5, 10 জন 20 জন আসো, তাহলে সামনের দিনে যখন আমি প্রশ্ন পাবো যে ভাই আগের দিনের সলভটা দিয়ে দেন, তাহলে সামনের দিন অবশ্যই আমি কি করবো, এগুলা কোনটা কোন ধরনের লেনদেন সবগুলো আমি একবারে বলে চলে যাবো, ঠিক আছে? কিন্তু আজকে আমি এটা অ্যান্সার দিব না, তোমরা নিজেরা আগে কি করবা, ট্রাই করবা, ঠিক আছে? এরপর দেখো লেনদেন সংক্রান্ত দলিল আছে। এখানে আমরা অনেক কিছু জানি। আমার দেখো চালান, ক্যাশ মেমো, তারপরে ভাউচার, জার্নাল ভাউচার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, অনেক কিছুই আছে, এগুলো পড়তে হবে। এবং দেখো এখানে তোমরা পড়ে আসছো, তারপরে আমি একটু কিছু কথা বলি যে আমাদের কিভাবে প্রশ্ন হয় এখান থেকে। যেমন ধরো চালান কেন তৈরি করা হয়, কে তৈরি করে, মূল কপি কার কাছে থাকে,
কত কপি প্রস্তুত করা হয়, মানে এই চালান থেকে ধরো কোন বই তৈরি করা হয়, এইগুলো যদি ঠিকঠাক পড়ে ফেলো, যেটা দেওয়া আছে এটা যদি ঠিকঠাক পূরণ করতে পারো, আমি প্রথমে বলছি তোমাদের এইটা স্ক্রিনশট দিবা। দেখো এখানে লিখা আছে সব, প্রথমে এখানে লিখা আছে যে লেনদেন সংক্রান্ত উৎস দলিল যেগুলো সেগুলো সম্পর্কে লেখা আছে, এগুলো পড়ে তারপরে ঠিকঠাক বুঝেছো কিনা, এই বোঝার পরে আমাদের নিচে গিয়ে যে ছকটা আছে, আমি ছকটা দিচ্ছি, ছকটা স্ক্রিনশট দিবা, ওইটা কি করতে হবে, পূরণ করতে হবে। আমি আর পড়াচ্ছি না, এটা কাজ বা দায়িত্ব তোমাদের নিজেদের, যে এটা পড়ে আমি ওইটা কি করব, পূরণ করব। কে তৈরি করে, কার কাছ থেকে, কারণ এখান থেকে একটা কোশ্চেন ধরো 90% শিওর থাকো যে 90% শিওর এখান থেকে একটা কোশ্চেন আসবেই। দেখো ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এটা স্ক্রিনশট দিয়ে নিবা। যদি এখন স্ক্রিনশট দিতে না পারো তাহলে ক্লাস শেষে আবার রিপিট করে সেই স্ক্রিনশট দিয়ে নিবা। এই যে ছক, এই ছকটাতে অবশ্যই কি করবা, খাতায় এইভাবে তুলে অবশ্যই ছকটা পূরণ করবা, কারণ এই ছকটা যদি ঠিকঠাক করতে পারো তাহলে এখান থেকে যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেন তুমি আনসার করতে পারবে। ভার্সিটিতে এখান থেকে একটা কোশ্চেন কিন্তু হবে, এটা মাথায় রাখিও। এরপর হিসাব বিজ্ঞানের ভিত্তি আছে, হিসাব রক্ষণের ভিত্তি আছে। হ্যাঁ, এটা হিসাব রাখা হয় কিসের উপর ভিত্তি করে, বকেয়া, আমি আবার বলছি বকেয়া ধারণার উপর ভিত্তি করে হিসাব রাখা হয়। কিন্তু হিসাব বিজ্ঞানের ভিত্তি কি, হিসাব বিজ্ঞানের ভিত্তি প্রথমে বলেছি লেনদেন, যদি লেনদেন হয় সেটাকে হিসাবে বিজ্ঞানে আসে, যদি লেনদেন না হয় হিসাব বিজ্ঞানে আসে না। তাহলে হিসাব বিজ্ঞানের ভিত্তি লেনদেন, কিন্তু হিসাব রক্ষণের ভিত্তি কি, আমরা যে হিসাব রাখি কার উপর ভিত্তি করে, দুতরফা দাখিলার উপর ভিত্তি করে। দুতরফা দাখিলা মোতাবেক প্রত্যেকটা লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ বের করে সেটা হিসাব রাখি। শেষ তো এখনই শেষ। তাহলে হিসাব রাখি কিভাবে, হিসাব রাখি দুতরফা দাখিলার উপর ভিত্তি করে, মানে হিসাব রক্ষণের ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি, এবং হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে লেনদেন। হিসাব বিজ্ঞানের ভিত্তি লেনদেন। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। এখানে আরও কিছু নোটিং আছে, প্রত্যেকটা বইতেই এরকম থাকার কথা, এই নোটিংগুলো পড়তে হবে। তারপরে কিছু এমসিকিউ ছিল, অল্প কিছু দিয়েছিলাম, বাদ বাকি যে তোমাদের বিভিন্ন বই পড়বা, যে কোনো বই কিনবা, প্রত্যেকটা বইতেই আছে, আমি যে বই আছে ওই বইতেও আছে এবং সলভ দেওয়া আছে। এগুলো বেশি বেশি যত প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়বা, আমি আবার বলছি প্রিভিয়াস কোশ্চেনগুলো যত বেশি বেশি বুঝে বুঝে পড়বা তত তুমি অন্যদের চেয়ে এগিয়ে যাবা। প্রিভিয়াস কোশ্চেনগুলো বুঝে বুঝে পড়তে হবে, আর অবশ্যই একটা প্ল্যান নিয়ে পড়তে হবে যে আমি এইটা পড়বো এতক্ষণ বা এইটা এত দূর পর্যন্ত পড়বো। সময়টা না নিয়ে আমার মনে হয় যে আজকে আমি এত পেজ 10 পেজ শেষ করবো এই বইয়ের, এভাবে পড়লে সবথেকে বেশি ভালো হবে। দ্যাটস ওয়াই তোমরা সবসময় কি করো, একটা টার্গেট নাও যে আমি এত তারিখের মধ্যে এই বই শেষ করব, এত তারিখের মধ্যে এই বই শেষ করব। এবং কে কি করছে কারো দিকে মাথায় বা কারো দিকে কান না দিয়ে, প্রথম দিনেই বলেছি পিছনের কান বন্ধ করতে হবে, আর হচ্ছে 3 নাম্বার হাত বন্ধ করতে হবে। ঠিক আছে, 3 নাম্বার হাত আর পেছনের কান, এই দুইটা বন্ধ করে একদম মন দিয়ে পড়তে হবে। ঠিক আছে, অন্যদিকে ঘোরাঘুরি করা যাবে না, মোবাইল কম চালাইতে হবে, ক্লাস যতটুকু করছো ক্লাস করে একদম সরাসরি বইতে চলে যেতে হবে। আবার ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে, যে ঠান্ডা পড়েছে বেঁচে থাকার সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে। যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।